ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে একজোট ইরান, হুতি, হিজবুল্লাহ, ইসরায়েলে বড় হামলার হুমকি। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ হত্যার দাবি ইসরায়েলের। আঞ্চলিক সংঘাত কি আসছে? যুক্তরাষ্ট্র ও জাপানকে সতর্ক করল চীন, স্নায়ুযুদ্ধ পরিস্থিতি তৈরির অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভয়াবহ, ভয়ঙ্কর ও রক্তাক্ত এক প্রতিশোধের বিস্ফোরণের অপেক্ষায় মধ্যপ্রাচ্য। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধে একযোগে ক্ষেপে উঠেছে ইরান, হুতি ও হিজবুল্লাহর ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এরই মধ্যে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 24 ঘন্টার কম সময়ের মধ্যে ইরান সমর্থিত দুই বাহিনীর শীর্ষ নেতার হত্যার ঘটনায় এরই মধ্যে ভেঙে পড়েছে গাজার যুদ্ধবিরতি। বিশ্লেষকরা বলছেন, গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে বারুদে আগুন আগেই ধরিয়েছে ইসরায়েল। এখন শুধু বিপজ্জনক, অকল্পনীয় বিস্ফোরণের অপেক্ষায় মধ্যপ্রাচ্য, আশঙ্কা তাদের। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। বিপজ্জনক, ভয়াবহ ও অকল্পনীয় এক প্রতিশোধের আগুনে ইসরায়েলকে পুড়িয়ে ছারখার করার অপেক্ষায় তারা। গাজায় গণহত্যা চালিয়ে আগেই যে বারুদে আগুন ধরিয়েছিল ইসরায়েল, এখন তাতে কেবল ভয়ঙ্কর বিস্ফোরণের অপেক্ষা। 24 ঘন্টার কম সময়ের মধ্যে ইরান সমর্থিত দুই বাহিনী হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করে নিজের কফিনেই শেষ পেরেকটি ঠুকে দিয়েছে ইসরায়েল। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া এখন ইরান ও তার সমর্থিত হুতি, হিজবুল্লাহ সহ ওই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো। একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ক্ষেপে উঠেছে তারা। হানিয়া হত্যার কয়েক ঘন্টা পরে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল অপরাধী ও সন্ত্রাসী দেশ। ইসমাইল হানিয়াকে হত্যা করে তারা নিজেদের জন্য ভয়ানক শাস্তি ডেকে এনেছে। ইরানের ভূমিতে হানিয়া শহীদ হয়েছেন, তার রক্তের প্রতিশোধ নেব আমরা। আমরা ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছি, ইরানের শিয়ারা কোনোভাবেই তাদের মাটিতে অতিথি ইসরায়েল হানিয়ার রক্ত বৃথা যেতে দেবে না। এর শোধ নেওয়া হবে। ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গাজাবাসীও। ইসরায়েল হামাস নেতাকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য না করলেও এর মাধ্যমে নেতানিয়াহু সরকার গোটা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সাথে এর ভয়াবহ পরিণতি নিয়েও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তারা। এদিকে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটিও। ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য হিজবুল্লাহ প্রস্তুত আছে বলেও জানিয়ে দিয়েছে তারা। আর এসব হত্যাকাণ্ডের মাধ্যমে আবারও ভেস্তে যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি আলোচনা। ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়লে তা ওই অঞ্চলকে কিয়ামতের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আগে বুধবার সকালে খবর আসে, ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। একে কাপুরুষোচিত হামলা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে যথারীতি ইসরায়েলে হামলা হলে পাশে থাকার হুঁশিয়ারি দিয়েছে বন্ধু যুক্তরাষ্ট্র। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ওই শপথে একেবারে সামনে সারিতে ছিলেন কঠিন ব্যক্তিত্বের এই বীর সেনানী। ৪৪টি দেশের প্রতিনিধির ভিড়ে হাস্যোজ্জ্বল হানিয়া আলো ছড়িয়েছেন স্বমহিমায়। কে জানত আর কয়েক ঘন্টা পর ভাগ্যলিপিতে লেখা হচ্ছে কি ভয়াবহ পরিণতি। এখন ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের সশস্ত্র সংগ্রামের কণ্টকাকীর্ণ পথে যাত্রার ভবিষ্যৎই বা কি হবে? প্রতিশোধের অনল সামলাবে কিভাবে চিরচেনা শত্রু দখলদার ইসরায়েল? ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের অগ্রযাত্রার ভাগ্যাকাশে কালো মেঘে ঢেকে ফেলা দুঃসংবাদটি আসে বুধবার সকালে। হামাসের বিবৃতিতে জানানো হয়, তেহরানে যেই আবাসে ছিলেন সেখানে গুপ্ত অভিযান চালিয়ে হানিয়াকে হত্যা করেছে জায়নবাদী বিশ্বাসঘাতকরা। ইরানের রেভলিউশনারি বা বিপ্লবী গার্ডের বিবৃতিতেও হানিয়াকে হত্যার তথ্যটি নিশ্চিত করা হয়। বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে তেহরানের উত্তরে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আবাসনে হানিয়ার অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় সাথে থাকা দেহরক্ষীও নিহত হয়েছেন।
2017 থেকে হামাসের রাজনৈতিক উইংয়ের নেতৃত্বে ছিলেন হানিয়া। কড়া ভাষণ দিলেও হামাসের সবচেয়ে মধ্যপন্থী আর সংযত চরিত্রের নেতা হিসেবে দেখা হতো তাকে। এই হত্যার ঘণ্টাখানেকের মধ্যে পাল্টা প্রতিশোধ আর করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে ইরানের সুপ্রিম রেভলিউশনারি কাউন্সিল। আলোচনা হয় বিপ্লবী গার্ড কমান্ডারদের সাথে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, হানিয়ার রক্ত বৃথা যাবে না। একে কাপুরুষোচিত হামলা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই হত্যাকাণ্ড ইরানকেও শিক্ষা দেওয়ার অপচেষ্টা বলেছেন ইসলামিক জিহাদের সহকারী মহাসচিব জেনারেল মোহাম্মদ আল হিন্দি। রাশিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে এটি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। আর তুরস্কের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্পষ্ট হলো এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কোনো সদিচ্ছা নেই ইসরায়েলের। এমন পরিস্থিতিতে হামলা হলে ইসরায়েলের পাশে থাকার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদি ইসরায়েলে হামলা হয়, অবশ্যই আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় পাশে থাকব। গত এপ্রিলেও আপনারা যা দেখেছেন। আমরা চাই না এমন কিছু হোক। নানা পদক্ষেপে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। 1987 সালে হামাসের যাত্রা শুরুর পর থেকে নিয়মিত বিরতিতে গুপ্ত হত্যার শিকার হয়েছেন স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনের শীর্ষ নেতারা। 2004 সালের এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার হন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন। এর এক মাসের মধ্যে হত্যা করা হয় হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দেল আজিজ আল রান্তিসিকে। এবছরের জানুয়ারিতে হত্যা করা হয় সালেহ আল আরৌরিকে। 62 বছর বয়সী হানিয়াকে আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। এবার আর ঘাতকের নিশানা ফাঁকি দিতে পারেননি তিনি। এবছরই ঈদ উল ফিতরের দিন গাড়িতে থাকা তার 3 ছেলেকে বিমান হামলায় হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। আর গত 10 জুন গাজার 7ই শরণার্থী শিবিরে আরেক হামলায় নিহত হয় তার পরিবারের 10 সদস্য। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বিভিন্ন সময় কাতার আর তুরস্কে অবস্থান করা হানিয়া। 2006 সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন হামাসের শীর্ষ নেতা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিষ্ঠাকালীন সদস্য। সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিজ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছেন তিনি। বাকি ছিলেন তিনি, এবার তাকেও হত্যা করল রক্তপিপাসু ইসরায়েলিরা। বর্বর নেতানিয়াহু শুধু ইসমাইল হানিয়াকে হত্যা করেনি, হত্যা করেছে ফিলিস্তিনিদের হৃৎপিণ্ডকে, যার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছিল ফিলিস্তিনিরা। কেমন ছিল ইসমাইল হানিয়ার জীবন? কেনই বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এত আলোচিত তিনি? স্বাধীনতার নেশায় বিভোর হানিয়ার জীবনের পুরোটা জুড়েই সংগ্রামের গল্প। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। জীবন প্রদীপ নিভে গেল ফিলিস্তিনের লাখ লাখ স্বাধীনতাকামী মানুষের প্রতিচ্ছবি হামাস নেতা ইসমাইল হানিয়ার। ইরানের তেহরানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুর জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। কে ছিলেন এই ইসমাইল হানিয়া? কেনই বা ফিলিস্তিন ইস্যুতে এত আলোচিত ছিলেন তিনি? ইসমাইল হানিয়ার পুরো নাম ইসমাইল আব্দুস সালাম আহমেদ হানিয়া। 1963 সালে গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরেই তার জন্ম, সেখানেই বেড়ে ওঠা। ইসমাইল হানিয়ার ছেলেবেলা কেটেছে দুর্দশা ও সংগ্রামের মধ্য দিয়ে। 1981 সালে হানিয়া গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তিনি আরবি সাহিত্যে অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন হানিয়া। মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত একটি ইসলামী ছাত্র সমিতির নেতৃত্বের সুযোগ পান তিনি। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1988 সালে যখন ইসলামপন্থী দল হামাস গঠিত হয়, তখন হানিয়া ছিলেন হামাসের কনিষ্ঠতম প্রতিষ্ঠাতা সদস্য। এরপর ধীরে ধীরে গোষ্ঠীর আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। সে বছরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণের জন্য গ্রেফতার হন তিনি।
1989 সালে তিনি আবার গ্রেফতার হলে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েল বাহিনী। 1 বছর নির্বাসন থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। 1997 সালে হামাসের কার্যালয় প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। হামাসের ক্ষমতা বাড়ার সাথে সাথে হানিয়াও পদে পদে উন্নীত হন। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনেই জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাতার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। তবে হানিয়া ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করেন। তিনি বলেন তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন। 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে ওই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব পড়ে তার পারিবারিক জীবনেও। গত 10 এপ্রিল ইসমাইল হানিয়ার 3 ছেলেকে হত্যা করে ইসরায়েলি সেনারা। ঈদের দিন একটি বেসামরিক গাড়িতে চড়ে এক স্বজনের বাড়িতে যাচ্ছিলেন তারা। সে সময় ওই গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি জঙ্গি বিমান হামলায় তারা মারা যান। এরপর 25 জুন এক হামলায় বোনসহ পরিবারের 10 সদস্যকে হারান তিনি। সাতি শরণার্থী শিবির এলাকার সেই হামলায় ইসমাইল হানিয়ার বাড়িকেই টার্গেট করেছিল ইসরায়েলি সেনারা। কিন্তু পরিবারের প্রায় সব সদস্যকে হারিয়েও অবিচল ছিলেন হানিয়া, দৃঢ় ছিলেন নিজের রাজনৈতিক মতাদর্শের উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার কিছুক্ষণ আগে ইরান সমর্থিত আরেক গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইরানের দখল করা গোলান মালভূমিতে রকেট হামলার পেছনে তার হাত ছিল বলে অভিযোগ তেল আবিবের। তবে শীর্ষ কমান্ডার ফুয়াদ নিহত হওয়ার খবর এখনও স্বীকার করেনি হিজবুল্লাহ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলার প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে চালানো এক বিমান হামলায় নিহত হয়েছেন ইরান সমর্থিত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর। হাজি মোহসিন নামে পরিচিত এই নেতা একই সাথে ছিলেন সশস্ত্র সংগঠনটির পরিকল্পনার দায়িত্বে থাকা মাস্টারমাইন্ড। যুক্তরাষ্ট্রের কাছে তার মাথার দাম ছিল প্রায় 59 কোটি টাকা। 30 জুলাই দক্ষিণ বৈরুতের শহরতলি হারেত রেইতে আক্রমণের উদ্দেশ্যই ছিল হিজবুল্লাহর সামরিক উপদেষ্টা মোহসিন শুকরকে হত্যা। আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়টি জানিয়েছিল তেল আবিব। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিভিন্ন সূত্র বলছে এই হামলায় মোহসিন নিহত হয়েছেন। আক্রমণের হাত থেকে ফুয়াদ শুকর বেঁচে গেছেন বলে দাবি করলেও এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি হিজবুল্লাহর সংশ্লিষ্ট সূত্রগুলো। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির জন্য হিজবুল্লাহ দায়ী, এমন মন্তব্য করেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি দাবি করেন বড় কোনো যুদ্ধে জড়ানো ছাড়াই সশস্ত্র সংগঠনটির সাথে শত্রুতা শেষ করতে আগ্রহী তার দেশ। হিজবুল্লাহর শীর্ষ এই নেতাকে হত্যা করে গোলান হামলার প্রতিশোধ নিল ইসরায়েল, এমন দাবিও করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতে ফুয়াদ শুকরের উপর হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার ও সাংগঠনিক স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান এই নেতা সাইয়েদ মুসান নামেও পরিচিত। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ডানহাত ছিলেন তিনি। গোলান মালভূমির মাজদাল শামস গণহত্যার জন্য দায়ী এই নেতা। আমরা লেবাননে হিজবুল্লাহর কমান্ডার সন্ত্রাসীদের দোসর ও সামরিক অবকাঠামোর উপর সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে জবাব দিচ্ছি। হিজবুল্লাহর চলমান আগ্রাসন ও নৃশংস হামলা লেবাননের জনগণের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে বড় উত্তেজনার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বৃহত্তর যুদ্ধ ছাড়াই শত্রুতার সমাধান করতে চাই আমরা, তবে যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে সামরিক বাহিনী।
Hezbollah joined Hamas. 1982 সালে লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনেহ ও মুস্তফা বদরুদ্দিনের সাথে একত্রে লড়েছেন ফুয়াদ শুকর। 1983 সালে বৈরুতে একটি মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় 241 জন মার্কিন সেনা হত্যার পেছনে শুকরের হাত ছিল বলে ধারণা করা হয়। এবারের বৈরুত হামলায় শীর্ষ এই নেতা আসলেই মারা গেছেন কিনা আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনে নির্বিচার হামলার প্রতিবাদ ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে গত 8 অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সম্প্রতি গোলান হামলার জবাবে বৈরুত আক্রমণের পর ধারণা করা হচ্ছে এখানেই থামতে চায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কিন্তু শীর্ষ কমান্ডার নিহতের বিষয়ে নিশ্চিত হলে কিভাবে প্রতিশোধ নেবে হিজবুল্লাহ সেটার উপর অনেকাংশেই নির্ভর করছে এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র জাপানকে স্নায়ুযুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, জাপান নিজে পরমাণু অস্ত্র সম্প্রসারণের বিরুদ্ধে থাকলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেয়। এটিকে জাপানের স্ববিরোধিতা উল্লেখ করে ব্যাখ্যা দাবি করেছে বেইজিং। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীন ক্রমাগত পারমাণবিক হুমকি হয়ে উঠছে। বরাবরই এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ও জাপানের। এ অবস্থায় চীনের হুমকি মোকাবেলায় পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করতে সম্প্রতি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীরা। পরে চীনের কড়া সমালোচনা করে বিবৃতি দেন তারা। পরমাণু কার্যক্রম সীমিতকরণ বা প্রতিরোধের নামে যুক্তরাষ্ট্র ও জাপান বেইজিংয়ের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের মানসিকতা পোষণ করছে বলে অভিযোগ জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন বরাবরই সর্বনিম্ন পর্যায়ে পরমাণু অস্ত্র মজুদ রাখে। কেবল কারো দ্বারা আক্রান্ত হলেই সেগুলো ব্যবহার করা হবে, এই নীতি অনুসরণ করা হয়। পরমাণু অস্ত্রের প্রশ্নে চীন সবসময় শত্রুপক্ষ ব্যবহারের আগে তা ব্যবহার করবে না, এই নীতির অনুসারী, এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের কাছে তার মজুদ থাকে সর্বনিম্ন পর্যায়ে। চীন অন্য দেশের মতো কারোর সাথে অস্ত্র প্রতিযোগিতায় নামে না। এ সূত্র ধরে মুখপাত্র বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাপানের বাড়তি তৎপরতা আঞ্চলিক উত্তেজনায় বাড়াবে, একই সাথে বাড়াবে পরমাণু সংঘাতের হুমকি। পরমাণু হামলার ভুক্তভোগী জাপান পরমাণু অস্ত্র বিরোধী বিশ্বের পক্ষে ওকালতি করলেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার নিচে অবস্থান করে সুবিধা নেয় বলে অভিযোগ করেন লিন জিয়ান। তাদের কাছে এই পরস্পর বিরোধী অবস্থানের ব্যাখ্যা দাবি করেছে বেইজিং। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিশেষ এক অভিযান চালিয়ে ইউক্রেনের দোনেস্কের লেনিনস্কোই অঞ্চলে দখল নিয়েছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার কার্স্ক প্রদেশে একটি তেল ডিপোতে হামলার কথা জানিয়েছে ইউক্রেন। ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগতভাবে আরও ভালো অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষ এক অভিযানের মধ্য দিয়ে দোনেস্কের লেনিনস্কোই অঞ্চল শত্রুমুক্ত করেছে তারা। মধ্য রণাঙ্গনের যোদ্ধারা ওই অভিযান চালায় বলে জানানো হয়। এদিকে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলায় প্রায় 2000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়। এছাড়া হামলায় ইউক্রেনের একাধিক রাডার স্টেশন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন, উল্লেখযোগ্য সংখ্যক কামান, সাঁজোয়াজান ও বিপুল অস্ত্র সরঞ্জাম ধ্বংসের কথাও জানানো হয়েছে। একই সাথে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অন্তত 45টি ড্রোন ও আমেরিকার সরবরাহ করা প্যাট্রিয়ট মিসাইল রকেট ভূপাতিত করে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। অন্যদিকে একই দিনে আরেক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি ইউনিটের সমন্বিত অভিযানে রাশিয়ার কার্স্ক প্রদেশে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় ওই তেল ডিপোতে আগুন লেগে যায় বলে জানায় তারা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া বিভিন্ন স্থানে রুশ বাহিনীর সাথে খণ্ডযুদ্ধ চলছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। বেশ কিছুদিন ধরেই পোক্রোভাস্কে দুই বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।
হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।